আসসালামু আলাইকুম শিমু। মুনা, আসসালামু আলাইকুম ভালো আছো? স্যার, ভালো আছি হ্যাঁ, স্যার। ক্লাসে বাকিরা কই? এই তো এখন আসতেছে। আমি এর আগে একটা রেকর্ডিং হয়েছিল তো সেজন্য একটু ওয়েটে ছিলাম। দেখি কে কে আসে, দেখি আসবে। ওরা হয়তো চেষ্টা করতেছে। আফরিন, আফরিন ভালো আছো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। স্যার এতক্ষণ? আমি এর আগে একটা রেকর্ডিং হচ্ছিল যে সেটা কেটে যাবে ভেবে ক্লাসে যাচ্ছিলাম না, বুঝো নাই? আচ্ছা আচ্ছা। এটা প্রায় 7-8 মিনিট সময় নিছে। স্যার কিসের? এর আগে 9-এ ক্লাস ছিল, 9-এ বায়োলজি ছিল। তো 5 আচ্ছা মিনিট আচ্ছা। আগে শেষ হয়েছে, তো 10টা 20-এ শেষ হয়েছে, এখন 5 মিনিটেও এটা রেকর্ডিংটা শেষ হয় নাই। সেজন্য আমি ভয় পাচ্ছিলাম এটা কেটে যাবে কিনা। আবার ইসাক স্যারকে কল দিছি, বলে যে না, শুরু করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু পরে শুরু করি। স্যার আসছে। তাহলে আফরিন, শিমু, তারপর আর কেউ নাই স্যার। হ্যাঁ, শব্দ শুনতেছি না স্যার। স্যার কিছু বলতেছেন? না চলে স্যার, গেছে। স্যার আসছিল ওখানে। স্যার আসছিল, দেখছো কিনা? স্যার আমি একটু আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো। স্যার কোন চ্যাপ্টার পড়বো? আমরা আজকে 13 নং অধ্যায়ে যাব, যেটা ইম্পর্টেন্ট বেশি। একটা কোয়েশ্চেন থাকবেই। স্যার অধ্যায় 12 শেষ? 12তে আমরা 2টা ক্লাস নিছিলাম মনে হয়, কম আসে হ্যাঁ, বহু কোয়েশ্চেন, পুরাটা তো শেষ হয় নাই। সেজন্য আমরা 12 এখন আর নিব না। 12 যদি আমরা কুইজ পরীক্ষা নিই তাহলে আবার রিভিউ ক্লাসের মতো নিব আর কি। আচ্ছা, 12 রিভিউ ক্লাসের মতো নিব এমসিকিউর জন্য। সৃজনশীল কোয়েশ্চেন একদম কম আসে। এটা দেখে সৃজনশীল কম আসে? হ্যাঁ, 12তে কম আসে। 13তে একদম প্রতিবার কোয়েশ্চেন আসে একটা একটা। 13 অধ্যায়, 13তে একটু বেশি 12 সোজা, 13 সোজা স্যার। হ্যাঁ, 13 সহজ আছে। জালালউদ্দিন শুনতেছ? তোহান, স্যার শুনতেছি। জালালউদ্দিন শুনতেছ? তোহান, তোহান শুনতেছ? তানভীর বিন লোকমান, ভালো আছো? ক্যামেরা অন করো দেখি তোমাদের, ক্যামেরা অন করো দেখি। জালালউদ্দিন, একটু দেখি অনেকদিন পর। তোহান শাহ, জালালউদ্দিন। আমরা তাহলে মূল ক্লাসে চলে যাই। সবাই দেখতেছি কিনা দেখো তো স্লাইডটা। জি স্যার। স্লাইড দেখা যাচ্ছে? ঠিক আছে, আমরা শুরু করে দিলাম, যেহেতু এমনিতে সময় বেশি নিয়ে ফেলছি আমরা। তোমাদেরকে স্বাগতম জানাই ক্লাসে সবাইকে। পাঠ পরিচিতি দেখো। প্রথম শ্রেণী, দশম, বিষয় জীববিজ্ঞান, অধ্যায় ত্রয়োদশ, 13 নম্বর অধ্যায়, সময় 40 মিনিট। আজকের পাঠ দেখো, বাস্তু সংস্থান ও তার উপাদান। বাস্তু সংস্থান ও তার উপাদান। শিকন ফল দেখো, আজকের পাঠে আমরা কি কি শিখতে পারবো। এই পাঠ শেষে আমরা জানতে পারবো বা শিক্ষার্থীরা জানতে পারবে বাস্তু সংস্থান কি তা বলতে পারবে। বাস্তু সংস্থান ও তার উপাদান সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ কি কি উপাদান থাকে সেটা নিয়ে ব্যাখ্যা করতে পারবে। বাস্তুতন্ত্রের উপাদান সমূহের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করতে পারবে, অর্থাৎ যে উপাদানগুলোর নাম বলবো তাদের মধ্যে একজন আরেকজনের উপর কিভাবে নির্ভরশীল, কে কার থেকে উপকারিতা বা অপকারী ভূমিকাগুলো নিচ্ছে না নিচ্ছে, কে কাকে ভক্ষণ করতেছে, আন্তঃসম্পর্ক
ব্যাখ্যা করতে পারবে। এরপর দেখি একটা চিত্র আসছে, প্রথম ব্যাকটেরিয়ার চিত্র। এরপর আরেকটা চিত্র আসছে, দেখো প্রাণীর খাচ্ছে একজন আরেকজনকে এরকম। হরিণের চিত্র আসছে, দেখো ময়ূর। এরপর সাপের চিত্র আসছে, এরপর ব্যাঙের চিত্র আসছে। এরপর মাছ দেখা যাচ্ছে, ছোট মাছ দেখা যাচ্ছে, মলা মাছ বা পুঁটি মাছ বলি আমরা। এরপর কিছু অণুজীব হিসেবে পরিচিত, পচন ঘটানোর জন্য ব্যাকটেরিয়া হিসেবে পরিচিত বিভিন্ন হাইড্রো দেখা যাচ্ছে ওখানের মধ্যে। কিছু পোকাও দেখা যাচ্ছে ছোটখাটো, যেগুলি সাধারণত পচন ঘটাবে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর দেহ অবশেষকে। এখানে কিছু প্রাণীর চিত্র দেখতেছি বিভিন্নভাবে। ব্যাকটেরিয়া বললাম, ব্যাকটেরিয়া কি কাজ করবে? ব্যাকটেরিয়া বাস্তু সংস্থানের একটি উপাদান। কি উপাদান কিভাবে পরিচিত সেটা আমরা টপিকসে গেলে দেখব, সে কি কাজ করবে সেখানে। তারপর এখানে সিংহ দেখা যাচ্ছে, বাঘ দেখা যাচ্ছে, প্রাণীকে ভক্ষণ করতেছে, হরিণ দেখা যাচ্ছে। এগুলি কোন স্তরে থাকে? ময়ূর, সাপ, ব্যাঙ, মাছ, ছোট মাছ, বড় মাছ কোন স্তরে থাকবে আমরা সেটা পরবর্তীতে জানবো। এগুলি সবগুলো আসলে কিসের উপাদান? বাস্তুতন্ত্রের উপাদান হিসেবে পরিচিত। একটা একটা ব্যাখ্যা করতে গেলে অনেকক্ষণ লাগবে। এগুলি আমরা টপিকস অনুযায়ী ব্যাখ্যা করতে যাব। এগুলি সাধারণত বাস্তু সংস্থানের মধ্যে অন্তর্ভুক্ত। একটি পরিবেশে বাস্তুতন্ত্র কিভাবে গড়ে ওঠে সেটা নির্ভর করে এগুলির উপর। উপরের চিত্রগুলি দেখো ও বলো বলছে, আমরা নামগুলো যদিও বলে ফেলছি একটু আগে। এরপর এখানে আমরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বলি বা যেভাবে বলি। আর একটা দেখা যাচ্ছে পরিবেশে প্রভাব ফেলবে, এগুলি ক্ষতিকর প্রভাব পড়তে পারে। আর একটা পুকুরের বাস্তুতন্ত্রের মতো উপাদান দেখা যাচ্ছে। আর একটা কতগুলো একজন আরেকজনকে ভক্ষণ করবে যেরকম দেখা যাচ্ছে। বাস্তু সংস্থান কি জানতে চাই এবার আমরা। এই যে এলোমেলো কিছু নাম দেখালাম, ছবি দেখালাম, এগুলির উপর বেস করে আমরা আসলে কি জানতে চাচ্ছিলাম, কি পড়তে চাচ্ছিলাম, কাকে নিয়ে জানবো আমরা, কি সম্পর্কে জানার জন্য এই চিত্রগুলো প্রথম আমরা দেখলাম। কিছু প্রথম দেখেছি আমরা কিছু প্রাণীর ছবি, আলাদা আলাদা পার্ট পার্ট একটা একটা এরকম। আর একটাতে দেখা যাচ্ছে পরমাণু বিদ্যুৎ প্রকল্প বা বিদ্যুৎ উৎপন্ন হয়, বা ইটভাটার কথা চিন্তা করতে পারো তুমি। অর্থাৎ পরিবেশে দূষিত পদার্থ ছাড়তেছে, সেটাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে, মূল কথা হচ্ছে সেটাই। আরেকটাতে একটা পুকুর দেখা যাচ্ছে, ছোট মাছ, বড় মাছ, সেখানে কিছু পোকা দেখা যাচ্ছে। আবার সূর্য দেখা যাচ্ছে উপরে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ঘটাবে উদ্ভিদের মধ্যে। পানিতে থাকা জলজ উদ্ভিদেও বিক্রিয়া ঘটাতে পারে, যেগুলিতে সূর্যালোক পৌঁছায়। আর কতগুলো একজন আরেকজনকে ভক্ষণ করবে। এবার বাস্তু সংস্থান মূল সংজ্ঞাতে যাচ্ছি। কোন নির্দিষ্ট অঞ্চলে, একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসরত পরিবেশের জীব সম্প্রদায়ের সাথে জড় সম্প্রদায়ের মধ্যে যে আন্তঃসম্পর্ক গড়ে ওঠে তাকে বাস্তু সংস্থান বলে। জীব সম্প্রদায়ের সাথে জড় সম্প্রদায়ের, অর্থাৎ জীব উপাদানের সাথে জড় উপাদানের, জীব জড়ের মধ্যে যে আন্তঃসম্পর্ক বিরাজমান তাকে বাস্তু সংস্থান বা ইকোসিস্টেম বলে। আর কোনো কোশ্চেন আছে এটার উপর? না স্যার, সংস্থান না সম্পর্ক না স্যার। এর মানে একটি নির্দিষ্ট অঞ্চল দিয়ে কি বোঝাতে চাইছে সেটা একটু বলে শেষ করতেছি। আমরা যেখানে থাকি, অর্থাৎ চিটাগাং অঞ্চল কিংবা গ্রাম অঞ্চল, আমাদের গ্রাম অঞ্চলের ওখানে আশপাশে পুকুর, কিছু গাছপালা, কিছু প্রাণী। আবার পুকুর কোন ধরনের সেটা, বেশি পরিষ্কার পুকুর হলে এক ধরনের মাছ থাকবে, অপরিষ্কার পুকুর হলে আরেক ধরনের মাছ থাকবে। তারপর সুন্দরবন অঞ্চল নির্দিষ্ট অঞ্চল, সেটা একটা আলাদা নির্দিষ্ট অঞ্চল। বান্দরবন আলাদা একটা নির্দিষ্ট অঞ্চল। তারপর চকরিয়ার ওদিকে রাবার বাগান আছে, তাহলে রাবার বাগান, সব জায়গায় রাবার গাছ যদি হয় তাহলে আমাদের আশপাশেও রাবার গাছ লাগানো হতো। সব মাটিতে আবার রাবার গাছ হয় না। তাহলে রাবার উদ্ভিদ গুলো আছে সাধারণত ওদিকে চকরিয়ার ওদিকে, কক্সবাজার যাওয়ার সময় পথে দেখা যায়। আর সুন্দরবনে দেখা যায় লোনা মাটির পানি, বিভিন্ন ধরনের উদ্ভিদ ওখানে বেড়ে উঠে। সুন্দরী, গেওয়া, কেওড়া, গোলপাতা, দুন্দুল এরকম কিছু উদ্ভিদ বেড়ে উঠে সেখানে, সেখানে আলাদা পরিবেশ। তাহলে আমরা বুঝলাম যে নির্দিষ্ট অঞ্চল দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে একটি সুন্দরবনের জন্য আলাদা অঞ্চল, আলাদা পরিবেশ, সেখানে আলাদা করে জীব এবং জড়ের অবস্থান থাকবে। আর বান্দরবান হলে সেখানে আলাদা করে পাহাড়ি অঞ্চল, সেখানে কি জীব বেড়ে উঠবে না উঠবে, জড় পরিবেশ কিরকম আছে, সেখানে কোন ধরনের প্রাণী বেঁচে থাকতে পারবে, সেটাকে ইঙ্গিত দেওয়ার জন্য মূলত নির্দিষ্ট অঞ্চলে বসবাসরত পরিবেশের জীব সম্প্রদায়ের মধ্যে এবং জড় সম্প্রদায়ের মধ্যে আন্তঃসম্পর্কটাকে বাস্তু সংস্থান হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে আমরা টপিকসটাকে একটু ক্লিয়ার করে বললাম নির্দিষ্ট অঞ্চল দিয়ে, আর বাকিগুলোতে সহজ শব্দ।
এরপর পরবর্তী স্টেপে যাই আমরা। শুনতেছো সবাই? জালালউদ্দিন? জি স্যার শুনতেছি। হ্যাঁ, তোহান শাহ শুনতেছো? তোহান আসো নাকি চলে গেছো? হ্যাঁ, একটু বড় করে বলো। আফরিন? Yes sir, yes sir. হ্যাঁ আসো। শিমু, মুনা? Yes, sir, আছি। যাদের প্রবলেম নাই তারা তোমরা ওই ভিডিওটা অন রাখতে পারো চাইলে। এরপর দেখো ছোট একটা কাজ আসছে, এরপর আমরা আরেকটা টপিকসে যাব মাঝখানে। মিতস্ক্রিয়া কি একটি শব্দ আসছে? মিতস্ক্রিয়া। এই জীব এবং জড়ের মধ্যে সংজ্ঞাটা এখানে আসছে, সেটা একটু লিখো তোমরা সবাই, হোয়াটসঅ্যাপে দিবা একটু পরে। এটা এখান থেকে একটু লিখে ফেলো। জীব এবং জড় পদার্থের মধ্যে শক্তি ও বস্তুর, একটু ডিস্টার্ব করতেছে, এটা একটু সরাই দিই আমি। হ্যাঁ, জীব ও জড় পদার্থের মধ্যে শক্তি ও বস্তুর আদান প্রদানকে মিতস্ক্রিয়া বলা হয়। আমরা প্রথম জেনেছি জীব এবং জড়ের মধ্যে আন্তঃসম্পর্ক, সম্প্রদায়ের মধ্যে আন্তঃসম্পর্ক বিরাজমান হবে, একজন আরেকজনের উপর নির্ভরশীল হবে, একজন আরেকজনকে ভক্ষণ করতে পারে, উপকারিতা নিতে পারে। সেই সম্পর্কটাকে বলা হয় সাধারণত বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। আর সেখানের মধ্যে শক্তি ও বস্তুর আদান প্রদান, অর্থাৎ একটা উদ্ভিদের মধ্যে কিছু শক্তি নিহিত থাকে, প্রাণীর মধ্যে বিভিন্ন শক্তি নিহিত থাকে, কিছু প্রাণী মরে পচে গলে যায়, সেটার উপর বেস করে কিছু উদ্ভিদ বেড়ে ওঠে। তাইলে সেইখানে শক্তি এবং বস্তুর মধ্যে আদান প্রদান ইঙ্গিত দিচ্ছে। ছোট পরিসরে তার নাম হচ্ছে মিতস্ক্রিয়া শব্দ। এটা একটু দেখে দেখে লিখে ফেলো, তোমাদের বইতে একটু এলোমেলো করে আসছে। আমরা 1 মিনিটের ভিতরে লিখে ফেলো, 2 লাইন শুধু। লিখেছি স্যার। লিখছি sir. জালালউদ্দিন, তানবীর বিন লোকমান আসো নাকি চলে গেছো? স্যার আমি লিখছি। হ্যাঁ লিখো একটু, আর কয়েক সেকেন্ড আছে। 1 মিনিটে শেষ হবে, 2 লাইন, ছোট হবে, বেশি বড় না। লেখা শেষ? হ্যাঁ তাহলে আবার একটু রিপিট করে শেষ করতেছি আমরা। জীব এবং জড় পদার্থের মধ্যে শক্তি ও বস্তুর আদান প্রদান ঘটবে। শক্তি ও বস্তুর আদান প্রদান ঘটবে। একটা জীবের মধ্যে যে শক্তি আছে সেটা অন্য বস্তুর গ্রহণ করতে পারে মতো প্রক্রিয়া ঘটবে, আদান প্রদান, অর্থাৎ সেটাকে পচানো, গলানো বা সেটা হজম হওয়া, সেটাকে ইঙ্গিত দিচ্ছে একসাথে। খাদ্য ভক্ষণ করবে, খাদ্য শৃঙ্খল গঠিত হবে, একটা আরেকটাকে ভক্ষণ করবে, সেখানের জন্য শক্তির আদান প্রদান বা বস্তুর আদান প্রদান ঘটবে। এরপর আমরা আরেকটা চিত্র দেখতেছি, দেখো ঘোড়া দেখা যাচ্ছে, পানি খাচ্ছে, কিছু আশপাশে সবুজ উদ্ভিদ দেখা যাচ্ছে, পানি খাচ্ছে, যে সেখানে কিছু প্রাণী বা উদ্ভিদ বেড়ে উঠতেছে দেখা যাচ্ছে পাশে, দেখো ছবিগুলোতে। এটার পরে গিয়ে আমরা সে সংক্রান্ত কিছু কথা জানতে পারবো। এই অংশটা তোমার প্রথম পেজে আছে, একটু বড় করে বর্ণনা আসছে, আমরা এখানে একটু শর্ট করে লিখছি। 2টি করে অজৈব, জৈব ও ভৌত উপাদানের নাম লিখো শব্দ লেখা আছে, দেখো অজৈব। অজৈব শব্দটা দিয়ে তোমার বইতে কয়েকটা লাইন লিখছে, আমরা এখানে ছোট পরিসর আনছি। দেখো, পানি এবং মাটি অজৈব উপাদান হিসেবে পরিচিত বাস্তু সংস্থানের মধ্যে বা বাস্তুতন্ত্র গড়ে ওঠার জন্য। পানি এবং মাটি অবশ্যই প্রয়োজন, পানি মাটি না থাকলে আমরা জীব এবং জড়ের মধ্যে যে আন্তঃসম্পর্কের কথা বলি সেটা থাকবে না। জৈব উপাদান হিসেবে পরিচিত, দেখো হিউমাস একটা শব্দ আসছে, তোমাদের 8 এর বইতেও ছিল, 14 নম্বর অধ্যায়ে ছিল হিউমাস। হিউমাস শব্দটাকে এখানে আরেকটু ক্লিয়ার করবো একটু পর। উদ্ভিদ ও প্রাণীর টিস্যু শব্দ লেখা আছে, দেখো উদ্ভিদ ও প্রাণীর টিস্যু। হিউমাস দিয়ে সাধারণত বোঝানো হয় আমরা উদ্ভিদ প্রাণী যাই বলি না কেন, একটা সময় মৃত্যু হয় সবগুলোর, মরণ পচন ঘটে। মরণ পচন ঘটানোটাকে ব্যাকটেরিয়া এবং ছত্রাক কর্তৃক মরণ পচন ঘটে। সেই মরণ পচন ঘটানোর পর যে উপাদানগুলো পাবো তাদেরকে হিউমাস বলা হয়। ইউরিয়া বিভিন্ন সার হিসেবে পরিচিত হবে উদ্ভিদের ক্ষেত্রে, সে মাটির নিচ থেকে গ্রহণ করবে, খনিজ পুষ্টি হিসেবে গ্রহণ করবে। তাহলে আমরা ছোট পরিসরে এভাবে জানলাম, উদ্ভিদ প্রাণী যাই বলবো আমরা, জীব এবং জড় যাই বলি, সবগুলোর মরণ পচন হবে, এক পর্যায়ে তার মৃত্যু হওয়ার পর উর্বরতায় পরিণত হবে, সেই উর্বরতাটাকেই হিউমাস বলা হয়। এরপর উদ্ভিদ প্রাণীর টিস্যু, উদ্ভিদ আর প্রাণী সব যাই হবে হোক সবগুলোর কোষ থাকবে, কোষগুলোর সাধারণত এদের মৃত্যু হওয়া মানে তো কোষগুলোর মৃত্যু হওয়া, এগুলোর মরণ পচন গুলোই হচ্ছে আসলে হিউমাস। এরপর ভৌত উপাদান হিসেবে দেখো সূর্যালোকের পরিমাণ,
তাপমাত্রা, সূর্যালোকের পরিমাণ, তাপমাত্রা। সূর্যালোক কেমন, অর্থাৎ ফোটন কণাগুলোর তরঙ্গ দৈর্ঘ্য কেমন, তারপর তাপমাত্রা কেমন, এক এক জায়গায় এক এক রকম তাপমাত্রা থাকে, সেটার উপর নির্ভর করবে ওই পরিবেশে। আমরা চতুর্থ অধ্যায়ে পড়েছি সালোক সংশ্লেষণের জন্য 22 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সুবিধাজনক বলা হয়। তাইলে যে সুবিধাজনক শব্দটা আসছে, তাইলে আমরা বুঝি যে এই 22 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সালোক সংশ্লেষণ বেশি ঘটবে এবং উদ্ভিদ বেড়ে উঠবে ভালো, এবং ফল থেকে শুরু করে উদ্ভিদের পাতা লতা যেগুলি তৈরি হয়, সৃষ্টি হয়, বাড়তে থাকে, এগুলি সুন্দরভাবে বাড়বে। এর যদি ব্যতিক্রম হয় তাহলে সেটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে এটাও নির্ভর করে একটা বাস্তুতন্ত্র গড়ে ওঠার জন্য, উদ্ভিদ না থাকলে বাস্তুতন্ত্র নাই। তাহলে একটি বাস্তুতন্ত্র গড়ে ওঠার জন্য সূর্যালোকের পরিমাণও নির্ভর করবে, কেমন ফোটন কণা আসবে, কেমন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হবে, দিনের দৈর্ঘ্য কেমন হবে, দিনের দৈর্ঘ্য কম হলে একরকম, বেশি হলে একরকম, এবং এক এক অঞ্চলে এক এক রকম তাপমাত্রার কারণে এক এক ধরনের উদ্ভিদ এবং প্রাণীর বসবাস আমরা অবশ্যই বুঝি বিভিন্ন বৈচিত্র্য যখন দেখি। তাহলে আমরা জানলাম, এটাও জানলাম একটু। জোড়ায় কাজ লেখা আছে, যদি আমরা এখানে জোড়ায় কাজ করতে পারবো না। এবার একটু দেখো তো, সূর্যালোকের ফোটন কণা দেখা যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড দেখা যাচ্ছে, H2O পানি দেখা যাচ্ছে, উদ্ভিদ বেড়ে উঠবে, C6H12O6 গ্লুকোজ অণু নিয়ে সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটাবে। একটা সল্ট দিয়ে লেখা আছে মিনারেল সল্ট, অর্থাৎ খনিজ লবণ, শব্দ বোঝানোর জন্য সল্ট লেখা আছে, মিনারেল সল্ট। মাটিতে থাকা বিভিন্ন ধরনের পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, তারপর বাইরের থেকে আমরা মাঝে মধ্যে প্রয়োগ করি বিভিন্ন কৃষিজ কাজ করার জন্য, এটাকে ইঙ্গিত দিচ্ছে খনিজ লবণ হিসেবে, সল্ট হিসেবে পরিচিত। তাইলে এগুলি বায়ুতে কার্বন ডাই অক্সাইড থাকবে, সেটার ইঙ্গিত দিচ্ছে উপরে। মোটামুটি কিছু উপাদানের নাম শিখছি আমরা। পানি দেখতেছি, গ্লুকোজ উপাদান দেখতেছি, খাদ্য তৈরি করবে গাছের ভেতরে, আর মাটির নিচ থেকে খনিজ পুষ্টি নিয়ে সেই বিক্রিয়াগুলো ঘটাবে শর্করা উৎপাদন করার জন্য, সেই মাটির নিচ থেকে পানিও নিবে সে। তাইলে একটা পুকুরের চিত্র সহ দেখানো হচ্ছে পানি যেটা আছে সেটাতে। এরপরে দেখি একটা হাঁস ভাসতেছে, দেখো, এটা অবশ্যই বিভিন্ন প্রাণী সেখান থেকে বক্ষণ করবে, আবার তার বীজটা, অর্থাৎ সে যে মল ত্যাগ করবে সেটা আবার পানিতে যাবে, পানির বিভিন্ন মাছগুলো গ্রহণ করবে, সেখানে আলাদা বাস্তুতন্ত্র গড়ে উঠবে খাদ্য পাইলে। ছোট মাছ, ব্যাঙ, সাপ দেখো। এরপর দেখো তুমি ওদিকে একটা বক দেখা যাচ্ছে, ব্যাঙকে খাইতে পারে সেটা, বা মাছকে খাইতে পারে। খাদক কি একটা শব্দ লেখা আছে, দেখো। যে সকল জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, আমরা নিজেরা খাদ্য তৈরি করতে পারি না, আমরা পিঠা বানানো, রুটি বানানো, এটা আমাদের আর আসলে তৈরি করতে পারি এরকম কোনো কিছু নয়। খাদ্য তৈরি করতে পারে হচ্ছে উদ্ভিদ, মাটির নিচ থেকে পানি নিয়ে, খনিজ লবণ নিয়ে, বিক্রিয়া ঘটিয়ে নিজের দেহে গ্লুকোজ উৎপন্ন করা। আমাদেরকে যেই ধান, গম, চাল, ভুট্টা বিভিন্ন খাদ্যগুলো দিচ্ছে, সেটাই হচ্ছে খাদ্য। এটাই হচ্ছে আসলে, তাদের হাত পা কিছু নাই, নিজের বিবেক বুদ্ধি কিছু নাই, কিন্তু সে নিজের খাদ্য তৈরি করতেছে, সৃষ্টিকর্তার সেই আদি নিয়ন্ত্রণ। যে সকল জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এবং অন্য জীবকে ভক্ষণ করে পুষ্টির প্রয়োজন মেটায়, তাদেরকে খাদক বলে। অন্য জীবকে, আমরা অন্য জীবকে ভক্ষণ করি, আমরা ধান, গম, চাল, ভুট্টা এগুলি জীব থেকে আসছে, উদ্ভিদ থেকে আসছে। বিভিন্ন প্রাণীর মাংস থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, আর বেশি লম্বা করে না বলি, অন্য জীবকে ভক্ষণ করে আমরা প্রক্রিয়াজাত করে আমরা খাদ্য তৈরি করতে পারি না নিজের দেহে, নিজের দেহে খাদ্য তৈরি করতে পারি না। ক্লিয়ার? খাদক শব্দটা জি স্যার। একদম স্পষ্ট, সহজ সরল কিছু শব্দ আসছে। এরপর আমরা প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তরে যাব। একটা দেখো, ভল্লুক দৌড়াচ্ছে, ইয়াকে হরিণকে দৌড়াচ্ছে। প্রতিদিন আমরা জিওগ্রাফিক চ্যানেল, বিভিন্ন ধরনের ইউটিউবে বিভিন্ন ধরনের ইয়াগুলো দেখি আমরা এগুলি। তারপর দেখি আমরা 3 ধরনের খাদক দেখা যায়, 3 প্রকার। প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক। প্রথম স্তরের খাদকের সঙ্গে আসছে দেখো একটু, যে সকল জীব উৎপাদককে বা উৎপাদকদের খাদ্য হিসেবে ভক্ষণ করে তাদেরকে প্রথম স্তরের খাদক বলে। উৎপাদকদের খাদ্য হিসেবে ভক্ষণ করে তাদেরকে প্রথম স্তরের খাদক বলে। উৎপাদক মানে সবুজ উদ্ভিদ, ধান, গম, চাল, ভুট্টা, ধানের চারা হলেও হবে, গরু, মহিষ, ছাগল ধানের চারা খেয়ে ফেলে, এগুলিও সবুজ উদ্ভিদ হিসেবে পরিচিত। অর্থাৎ সবুজ রঞ্জক কণিকা আছে, ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট নামক রঞ্জক কণিকা আছে, এরা সব সময়ের জন্য উৎপাদক হিসেবে পরিচিত, নিজের দেহে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটাতে সক্ষম। আর প্রথম স্তরের খাদক নিয়ে আর বলতে হবে না। তাহলে সরাসরি উৎপাদককে ভক্ষণ করবে। পুকুরে যে ছোট মাছ থাকবে তারা উৎপাদক ভক্ষণ করবে, ছোট ছোট শৈবাল ভক্ষণ করবে তারাও।
তারাই প্রথম স্তরের খাদক। পুকুরের জন্য প্রথম স্তরের খাদক বললে অন্য কিছু হয়ে যাবে না। আবার পুকুরের জন্য প্রথম স্তরের খাদক কোনো প্রাণীকে ভক্ষণ করবে না, তারাও উৎপাদক ভক্ষণ করবে, সেটাও ক্লিয়ার করে দিলাম। এরপরে দেখি দ্বিতীয় স্তরের খাদক। যে সকল জীব প্রথম স্তরের জীবদের খাদ্য হিসেবে ভক্ষণ করে তাদেরকে দ্বিতীয় স্তরের খাদক বলে। প্রথম স্তরের খাদকদের এবার ইঙ্গিত দিচ্ছি আমি। সবুজ উদ্ভিদ হচ্ছে উৎপাদক। প্রথম স্তরের খাদক গরু, মহিষ, ছাগল, তৃণভোজী প্রাণী যারা সবুজ শাকসবজি আমরা রান্না করে খাই বা কাঁচা খাই। প্রাণীরা গরু, মহিষ, ছাগলের কাঁচা খাইয়ে ফেলে, আর আমরা রান্না করে খাই সাধারণত। আমরা এক ধরনের তৃণভোজী প্রাণী, আমরা যখন সবুজ শাকসবজিকে পাতাকে বিভিন্নভাবে খাই। আবার এখন ওই যেগুলি পাতা, ধন্য পাতা বা বিভিন্ন ধরনের পাতা আসছে, আমরা এগুলি কাঁচা আবার বিভিন্ন ইয়ার সাথে মিশিয়ে আমরা খেয়ে ফেলি মাঝে মধ্যে, ছোটখাটো পাতাগুলো। এরপর পুদিনা পাতাও খাই আমরা। তাহলে প্রথম স্তরের জীবদের খাদ্য হিসেবে ভক্ষণ করলে তাদেরকে দ্বিতীয় স্তরের খাদক বলে। প্রথম স্তরের জীব কিন্তু উৎপাদক নয়, ছোটখাটো প্রাণীগুলো, তৃণভোজী প্রাণী, গরু, মহিষ, ছাগল, এগুলি প্রথম স্তরের খাদক। এদেরকে ভক্ষণ করতে আসবে গরু, মহিষ, ছাগলকে বাঘ আসবে, বা তারা তখন দ্বিতীয় স্তরের খাদক হবে। আবার ঘাস খাই কিছু ছোট ছোট পতঙ্গ থাকে, ঘাস ফড়িং, এরা প্রথম স্তরের খাদক। ঘাস ফড়িংকে খাইতে আসবে পাখি, তখন দ্বিতীয় স্তরের খাদক। পাখি দ্বিতীয় স্তরের খাদক, উদাহরণ দিলাম। প্রথম স্তরের খাদক পোকামাকড় পতঙ্গকে ভক্ষণ করতে আসবে পাখি, দ্বিতীয় স্তরের খাদক। 3 নম্বর স্তরের খাদক একটু দেখি এবার। এই তীর চিহ্নটা একটু উল্টো হবে। প্রথম হরিণকে মানুষ খাবে, মানুষকে বাঘ খেয়ে ফেলবে, তীর চিহ্নটা একটু উল্টো হবে। তৃতীয় স্তরের খাদক দেখো, যে সকল জীব দ্বিতীয় স্তরের জীবদের, যে সকল জীব দ্বিতীয় স্তরের জীবদের খাদ্য হিসেবে ভক্ষণ করে তাদেরকে তৃতীয় স্তরের খাদক বলে। এর মানে এখানে বাঘ হচ্ছে তৃতীয় স্তরের খাদক। আর সবুজ শাকসবজি খাচ্ছে হরিণ, দেখো সবুজ ঘাস খাচ্ছে হরিণ, তাইলে সবুজ ঘাস খাওয়ার সময় প্রথম স্তরের খাদক হরিণ। আবার হরিণকে আমরা ভক্ষণ করব, তীর চিহ্ন দিকে হলে আমরা ভক্ষণ করবো, সেজন্য আমরা দ্বিতীয় স্তরে খাদক। আমাদেরকে ভক্ষণ করতে আসবে সিংহ, বাঘ, ভক্ষণের জন্য এরা তৃতীয় স্তরে খাদক। স্পষ্ট নাকি? তানবীর বিন লোকমান আসো? আসো? মুসলিহা জাহান? মুসলিহা জাহান? তোহান? Yes, sir. তোহান আসো? মুসলিহা জাহান আসো? Yes, sir. মুসলিহা জাহান, জালালউদ্দিন? স্যার আসি। হ্যাঁ আসো, ঠিক আছে। বুঝছর ঘটনা? বুঝছি স্যার। সহজ না টপিকস? সহজ। এবার দেখো এখানে কিছু ছবি আসছে, দেখো ব্যাকটেরিয়া, প্রথম দুইটা চিত্রে ব্যাকটেরিয়া আসছে, প্রথম দুইটা চিত্রে ব্যাকটেরিয়া। 3 নম্বর চিত্র কোনায় যেটা, এটা তো চিন্তেছ মাশরুম বা এগারিকাস, ব্যাঙের ছাতা, দুইটা চিত্র আসছে ব্যাঙের ছাতার। এরপর প্রথম চারটা চিত্র উপরে নিচে সবগুলো ব্যাকটেরিয়ার চিত্র, কমা ব্যাকটেরিয়া, তারপর ক্লোস্ট্রিডিয়াম টিটানি, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার চিত্র থাকে, ব্যাকটেরিয়ার চিত্র আসছে এবং ছত্রাকের চিত্র আসছে। কেন আসছে সেটা একটু পরে বুঝবা। ব্যাকটেরিয়া, ছত্রাক আমাদের এবং উদ্ভিদের দেহগুলো পচাবে, গলাবে, তাদের একটা সুন্দর নাম ব্যবহার করছে তোমার বই, সেই নামের দিকে যাচ্ছে একটু পর। ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রথম 4টা চিত্র ব্যাকটেরিয়া, শেষের 2টা চিত্র উপরে নিচে ছত্রাক। স্যার চিত্র দেখা যাচ্ছে না তো। চিত্র দেখা যাচ্ছে না? না, বললা এর মানে আগে? কতগুলো, হ্যাঁ এখন দেখা যাচ্ছে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, প্রথম 4টা চিত্র উপরে নিচে ব্যাকটেরিয়া, শেষের 2টা চিত্র ছত্রাক। এরপর জালালউদ্দিন আসো নাকি নাই? আমাদেরকে ফেলে চলে গেছে। এদের একটা সুন্দর নাম বিয়োজক, এতক্ষণ বলি নাই, আসছে যখন বলতেছি। আমাদের দেহকে, উদ্ভিদ দেহকে গলাবে, পচাবে, সবগুলোর নাম হচ্ছে বিয়োজক। যে সকল জীব জীবিত বা মৃত প্রাণীদের আক্রমণ করে, জীবিত বা মৃত প্রাণীদের আক্রমণ করে ও পচনে সাহায্য করে। মৃত প্রাণী, উদ্ভিদ মরে গেছে বা জীবিত আছে, জীবিতকে সরাসরি ভক্ষণ করতে যায়। জীবিত ছোটখাটো উদ্ভিদ সাধারণত জীবিত হিসেবে পরিচিত, ছোটখাটো প্রাণী মরতেছে, ওরকম ওগুলিকে ব্যাকটেরিয়া গিয়ে পচায় ফেলতেছে, খাই ফেলতেছে, এরকম প্রাণীদের আক্রমণ করে ও পচনে সাহায্য করে এবং কঠিন খাদ্যবস্তুকে উৎপাদকের ব্যবহার উপযোগী করে। কঠিন খাদ্যবস্তু আমরা, তোমরা, উদ্ভিদের বিভিন্ন বড় বড় অংশগুলো, এগুলিকে উৎপাদকের ব্যবহার উপযোগী করে। মানে গাছ, উৎপাদক মানে হচ্ছে উদ্ভিদ,
গাছগুলো, সবুজ উদ্ভিদগুলো, এদের ব্যবহার উপযোগী করে গড়ে তোলার নাম হচ্ছে বিয়োজক। অর্থাৎ আমাদেরকে তোমাদেরকে পচাবে, গলাবে, সব প্রাণীগুলোকে, সব উদ্ভিদগুলোকে মরণ পচন ঘটাবে, তাদের নাম হচ্ছে বিয়োজক। তাদের নাম হচ্ছে বিয়োজক। উৎপাদকের ব্যবহার বিয়োজক। উপযোগী করে দিবে পচায় গলায়। সরাসরি উদ্ভিদের কিছু অংশ পচিয়ে গলিয়ে উদ্ভিদ ব্যবহার করবে আবার, বিয়োজক হিসেবে পরিচিত। এরপর একটু কাজ দেখি ছোট করে আমরা, যদিও দলীয় কাজ লেখা আছে, এখানে তো দলীয় কাজ করার সুযোগ নাই। এটা একটু সবাই লিখতে পারো কিনা দেখো তো। জীবজগতের প্রতিটি জীব একে অপরের পরিপূরক। লেখা শুরু করছো? না স্যার, দেখা যাচ্ছে না তো। হ্যাঁ, দেখা যাচ্ছে। এক মিনিটে লিখতে পারবে না দেখো তো। 1 মিনিটে তুলা? আচ্ছা 2 মিনিটে লিখো। লেখা বড় বড় তো, শব্দ কমে কেন, এমনিতে মনে হচ্ছে আর কি। উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ একে অপরের উপর নির্ভরশীল, একটা ছাড়া অন্যটার অস্তিত্ব অসম্ভব। এতে বাস্তু সংস্থানের কার্যকলাপ বন্ধ হয়ে যাবে, ফলে ধীরে ধীরে জীবজগৎ পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। লেখা হলে একটু সাউন্ড করবা। মেহরাজ ইসলাম আসো? মেহরাজ? জি স্যার। হ্যাঁ, ভালো মানুষ। Yes, তানভীর বিন লোকমান, তোমাদের ছবিগুলো একটু দেখি না, অন করো না। তানভীর বিন লোকমান, yes sir, আমার ছবি দেখতেছো? yes sir দেখতেছি। হ্যাঁ, আমি সুন্দর নাই সেজন্য দেখাচ্ছি তোমাকে। স্যার লিখা শেষ। তোহান শাহ? স্যার লিখছি। হ্যাঁ, লেখা শেষ। আর একটু। জালাল উদ্দিন? জি স্যার। তোহান তো কথা বলছো মনে হয় এখন, নাকি? তোহান? মুসলিহা জাহান? Yes, sir, আছি। হ্যাঁ, ঠিক। একটু কষ্ট করে লিখো না। ভয়ঙ্কর ব্যাপার। আর কয়েক সেকেন্ড লিখো, 1 মিনিট বা আধা মিনিট। সবার লেখা শেষ? তো একটু বাকি আছে। শেষ লেখা। সবার শেষ? আমার স্যার শেষ। এটা কাজ। তোহান আছে? তোহান একটু কথা বলো দেখি। তোহানকে একটু দেখি, ক্যামেরা অন করো দেখি। তোহান, ক্যামেরা একটু অন করো দেখি, তোমাকে একটু দেখি। তোহান তো ভর্তি হতে আসে না এখনো। তানভীর বিন লোকমান আসছে ভর্তি হতে? স্যার ভর্তি করছি তো, আপনি স্যার আমি জানি। তোহান আসা নাই। আচ্ছা ঠিক আছে, যারা ভর্তি হয় না তারা ভর্তি হয়ে যাবা। দেখো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখো তো, এই 2-3 পেজের উপর। তোমার বই 2-3 পেজ, 13 অধ্যায়ের। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখো তো। না, নাই। একদম সহজ না অধ্যায়? হ্যাঁ। প্রথম স্তরের খাদক কাকে বলে কে বলতে পারবা দেখি, একজন বলো দেখি। স্যার মানুষারি। হ্যাঁ? জালালউদ্দিন বলো দেখি। প্রথম স্তরের খাদক কাকে বলে বলতে পারবা? স্যার আমি বলবো, আচ্ছা বলো দেখি তুমি। একজন বলুক, আমরা শিখি। যেসব প্রাণী সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে। হ্যাঁ, উৎপাদককে শব্দ বলবো, উৎপাদককে হ্যাঁ। গ্রহণ করে। এরপর উৎপাদক কাকে বলে কে বলতে পারবা? উৎপাদক শব্দটা নিয়ে অনেক কথা বলছে।
যেসব জীব নিজের দেহে খাদ্য উৎপন্ন করে তাদেরকে উৎপাদক বলা হয়। নিজের দেহে খাদ্য উৎপন্ন করে এবং সবুজ রঞ্জক কণিকা ধারণ করে। আফরিন বলো দেখি দ্বিতীয় স্তরের খাদক কাকে বলে? আফরিন, জি স্যার। দ্বিতীয় স্তরের খাদক কাকে বলে বলতে পারবে না দেখি? স্যার একটু দ্বিতীয় স্তরের খাদক না স্যার বলতে পারবো না। আচ্ছা পড়ছিলাম বাট প্রথম ভুলে গেছি। স্তরের খাদকদের যারা ভক্ষণ করে, একদম সহজ। প্রথম স্তরের খাদকদের যারা স্যার ভক্ষণ স্যার এটা হচ্ছে আমি বলি এতক্ষণ আমি ক্লাসে ছিলাম না, করে। আচ্ছা সরি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন বুঝা গেছে। আচ্ছা এটা তো ক্লাস 8 এ পড়ছিলাম। হ্যাঁ, প্রথম স্তরের খাদকদের যারা ভক্ষণ করবে তারা দ্বিতীয় স্তরের খাদক, আর দ্বিতীয় স্তরের খাদকদের যারা ভক্ষণ করবে তারা তৃতীয় স্তরের খাদক। মেরাজ বলো দেখি তৃতীয় স্তরের খাদক কাকে বলে? যারা দ্বিতীয় স্তরের খাদককে খায় তাদেরকে তৃতীয় স্তরের খাদক বলে। হ্যাঁ, বাড়ির কাজ আসছে, একটু দেখো। আর স্যার হচ্ছে যারা তৃতীয় স্তরের খাদক খায় তারা মানে লাস্ট এরটা কি ছিল জানি, সবার শেষেরটা? সবার শেষেরটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ স্তরের খাদককে খাদক। ভক্ষণ করে যারা, তারা তৃতীয় স্তরের খাদক। দ্বিতীয় আর স্তরের যারা খাদক, তৃতীয় স্তরের খাদককে ভক্ষণ করলে সর্বোচ্চ স্তরের খাদক শব্দ আসবে। মানে তৃতীয় কি স্তরের পরে বলবো আরো স্যার? তৃতীয় স্তরের পরে আরো শব্দ থাকতে পারে, আরো খাদ্য থাকতে পারে, তখনের জন্য সেটাকে সর্বোচ্চ স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদকদের যারা ভক্ষণ করে তাদেরকে সর্বোচ্চ স্তরের খাদক। চতুর্থ স্তর তোমার বইতে ভাবে আসে নাই, সেজন্য সর্বোচ্চ স্তর বলে এটা তৃতীয় স্তর ইঙ্গিত দেয়, সর্বোচ্চ স্তর ইঙ্গিত দেয় একসাথে। এটা একটু লিখো তো দেখি সবাই, বাড়ির কাজ আমি ওখানে লিখে দিব, যদিও হোমওয়ার্কের ওখানে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তু সংস্থানের ভূমিকা অপরিসীম। সবাই মুখস্থ করে নাও, লিখে ফেলো এখন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তু সংস্থানের ভূমিকা অপরিসীম। সবাই দেখতেছো? জি স্যার। ইয়েস স্যার। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তু সংস্থানের ভূমিকা অপরিসীম, বিশ্লেষণ করো। নিজের ভাষা দিয়ে লিখতে হবে, একটু বানাইতে না, ঘনাং কোয়েশ্চেন আর সেটা। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তু সংস্থানের ভূমিকা অপরিসীম, বিশ্লেষণ করো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। সন্ধ্যা 7টার দিকে দিবা আর কি হোমওয়ার্ক, মাগরিবের পরে দিও, হোয়াটসঅ্যাপে দিলে হবে। একটু পড়ালেখা করো, অন্তত একটু একটু পড়ো প্রতিদিন। ক্লাস করলে একটু পড়তে ইচ্ছে করবে, ক্লাস করবা নিয়মিত, একটু একটু হোমওয়ার্ক দিলে বইয়ের টাচে থাকলে মোটামুটি ভালো হবে নিজের জন্য। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাক। আর কোনো কোয়েশ্চেন আছে? নো না স্যার। স্যার। কোনো কোয়েশ্চেন না থাকলে স্যারের জন্য দোয়া করবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। অবশ্যই। ক্লাস শেষের দিকে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আসসালামু সবাইকে। ওকে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।